আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প গৃহপ্রবেশ। গল্পটি তাহলে শুরু করি। এই অগ্রহায়ণ মাসে এক শুভ দিনে গোধূলি বেলায় দুই বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে চার হাত এক হয়ে গেল রেশমি আর রণবীরের। দেখাশোনা করেই বিয়ে ওদের, মানে পোশাকি ভাষায় যাকে বলে অ্যারেঞ্জ ম্যারেজ। বহুল প্রচারিত একটি সংবাদপত্রের পাত্রপাত্রী বিভাগে বিজ্ঞাপনী কলাম দেখে বিয়েটা স্থির হয় ওদের দুজনের। বিয়ের পরের দিন নিয়ম অনুযায়ী মা বাবার আদরের একমাত্র কন্যা রেশমিকে শ্বশুরবাড়ি রওনা দিতে হবে। আজ সেই দিন উপস্থিত। ভিতর ভিতর অনেক অজানা ভয় আশঙ্কা কাজ করছিল রেশমির। ছোট নিউক্লিয়ার পরিবার থেকে মানুষ হয়েছে ও। সেখানে ওর স্বামী রণবীর যৌথ পরিবারের ছেলে। রেশমি পারবে তো ও বাড়ির সকলের সাথে মানিয়ে নিতে? মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বাবুলকা অঙ্কনা ছেড়ে পা রাখে শ্বশুরবাড়ির দরজায়। গাড়ি থেকে নেমে বাড়িতে পৌঁছতেই শুরু হলো মেইলি সব আচার বিচার। প্রথমে দুধে আলতায় পা ডুবিয়ে বাড়ির চৌকাঠে পেরিয়ে ভিতরে প্রবেশ, ল্যাটা মাছ ধরা, দুধের পাত্র উথলানো, আরও কত কিছু। তারপর নতুন বউয়ের গৃহপ্রবেশ উপলক্ষে বাড়ির প্রতিষ্ঠা করা কুলদেবতা লক্ষ্মীনারায়ণের সিন্নি দেওয়া হলো মহা ধুমধাম করে। আর এই সমস্ত নিয়মকানুনের নেতৃত্ব দিচ্ছেন এই বাড়ির বৃদ্ধা গিন্নিমা, অর্থাৎ রণবীরের ঠাকুমা। নাতির বিয়ের আচার বিচারের ব্যাপারে ওনার সদা সতর্ক দৃষ্টি, যাতে পান থেকে চুন খসতে না পারে। সব কিছু মেটার পর রেশমিকে সঙ্গে করে ঘরে নিয়ে যায় ওর ননদ ডিম্পি। মিষ্টি হেসে বলে, বৌদি ভাই, আজ তোমার দেখাশোনার দায়িত্ব আমার। আজ তো কাল রাত্রি, দাদার মুখ দেখা বারণ। তাই তোমার যা দরকার লজ্জা না করে আমাকে বলবে। যদি দাদাকে কিছু বলার থাকে সেটাও বলো, আমি গিয়ে দাদাকে বলে আসব। এই তো মাত্র এক রাতের অপেক্ষা, কাল থেকে তো এই বলে দুষ্টু ভরা চোখে রেশমির দিকে তাকায়। ছটফটে ডিম্পির কাণ্ডকারখানা দেখে হেসে ফেলে রেশমি। রায়বাঘিনী ননদিনীর যে কথা এতদিন ধরে শুনেছিল, ডিম্পিকে দেখে মোটেও তা মনে হচ্ছে না। রেশমি ওকে বলে, শোনো, অনেকক্ষণ ধরেই আমার মাথাটা খুব ব্যথা করছে। অন্য কিছু লাগবে না, আপাতত শুধু একটু কোনো ওষুধ এনে দেবে আমাকে লক্ষ্মীটি? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি বৌদিদি, এই বলে ডিম্পি বেরিয়ে যায় ওষুধ আনতে। জানালার ধারে গিয়ে বসে রেশমি। একটু পরেই দরজায় টোকা দেবার আওয়াজ। রেশমি দেখে ডিম্পি দাঁড়িয়ে ঠাকুমাকে সঙ্গে নিয়ে। দোর্দণ্ড প্রতাপ ঠাকুমাকে ওর ঘরে দেখে একটু ইতস্তত করে রেশমি। ঠাকুমা এগিয়ে আসেন ওর দিকে, মাথায় হাত দিয়ে বলেন, কী রে নাতবো, শুনলাম তোর নাকি মাথা ব্যথা করছে খুব। আয়, আমার কোলে মাথা রাখ, আমি টিপে দিচ্ছি। জানি রে, এই সময় অনেক ধকল যায় মেয়েদের মনের উপর দিয়ে, অনেক ভয় কাজ করে মনের ভিতর। এক পরিবেশ ছেড়ে নতুন পরিবেশে পা রাখতে হয়। তোর মতো আমিও তো একদিন এই সময় পার করে এসেছি, তাই বুঝি। তারপর একটু থেমে আবারও উনি বলেন, জানিস নাতবো, আমি একটাই জিনিস বুঝি, বিয়ের পর সব পাল্টে যাবে এরকম ঠিক নয়। পরের বাড়ি থেকে আসা একটা মেয়েকে সবসময় তার যোগ্যতার মাপকাঠিতে বিচার না করে তাকে আপন করে নেবার যোগ্যতা আমাদের মধ্যেও থাকতে হবে। তুই একদম চিন্তা করিস না, আমাদের বাড়িতে তুই নিজের মেয়ে হয়ে থাকবি। আর কোনো অসুবিধা হলে এই বুড়িটাকে বলবি, বুঝলি? এখন ওঠ দেখি, কিছু খাবি চল, অনেকক্ষণ কিছু পেটে পড়েনি। রেশমি বলে, কিন্তু ঠাকুমা, আমার যে খেতে একদম ইচ্ছা করছে না। ঠাকুমা এবার বলেন, তুই হলি আমার বাড়ির গৃহলক্ষ্মী, আমি বরণ করে তোকে আমার ঘরে নিয়ে এনেছি। একদিকে লক্ষ্মী ঠাকুরের সিন্নি দিলাম ঘটা করে, আর এদিকে বাস্তবের মা লক্ষ্মী অভুক্ত রইল। তা করলে চলবে না। তোর যা ভালো লাগে, যেটুকু ভালো লাগে তাই খাবি, কিন্তু মোটে কিছু না খেয়ে অসুস্থ হলে আমার নাতির দেখভাল কে করবে শুনি, তুই ছাড়া? বৌভাত মেটার পর কাল তোকে আমার নাতির ঘরে ঢুকিয়ে দিয়ে তবেই আমার ছুটি। লজ্জায় রাঙা হয় রেশমির মুখ। ডিম্পির চোখ টিপে বলে, ঠাকুমা, একবার ওই গানটা ধরো তো,
খুব ভালো লাগে শুনতে তোমার গলায়। কোনটা রে? জিজ্ঞাসা করেন ঠাম্মি। লাজে রাঙা হলো কোণে বউ গো, মালা বদল হবে এই রাতে। আজ মালা বদল হবে এই রাতে, ডিম্পি বলে রেশমির গলা জড়িয়ে। রেশমিও বলে, হ্যাঁ ঠাম্মি, আজ তোমার গলায় গান না শুনে ছাড়ছি না। আদরের নাত বউ আর নাতনির আবদারে গান ধরেন ঠাম্মি। ওদের সবার সাথে খুনসুটিতে মেতে ওঠে রেশমি। দোর্দণ্ড প্রতাপ দিদি শাশুড়ি বা রায়বাঘিনী ননদিনী নয়, আজ থেকে ও পেল নতুন পরিবারে ওর দুজন খুব কাছের বন্ধুকে। খুশির গৃহপ্রবেশ বোধহয় একেই বলে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পুষ্পিতা ভৌমিক, পাঠে জয়তী। ধন্যবাদ।